তথ্য কি বলছে? তথ্য বলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুরে নমিনেশন জমা দিতে যাওয়ার সময় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে যে র্যালি, সেই র্যালিতে হুজ্জুতি করবার জন্যে বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবার জন্য বা সেটাকে বন্ধ না করতে পারার জন্য দুজন ডিসি এবং কয়েকজন সার্জেন্ট তাদেরকে নির্বাচন কমিশন সাসপেন্ড করলো। গতকাল কি দেখেছি, খণ্ড ঘোষের যিনি এআরও, তাকে নির্বাচন কমিশন চাকরি থেকে সাসপেন্ড করলো। এর আগে একাধিক এরকম স্টেপগুলো আমরা দেখতে পেলাম, যেখানে পদাধিকারী, সেটা বিডিও হোক, এআরও হোক, ইআরও হোক, ওসি হোক, তাদের নির্বাচন কমিশন 24 ঘন্টা পার হতে না হতে, অভিযোগ পাওয়ার 24 ঘন্টা পার হতে না হতে সাসপেন্ড করে দিচ্ছে, সরাসরি সাসপেন্ড করছে। আর আমরা কি দেখলাম, নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করবার পরে এমসিসি যখন চালু হলো, এই এমসিসি চালু হওয়ার পর থেকে, সেই রাত্রির থেকেই তৎকালীন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল করা দিয়ে শুরু করলেন অসংখ্য ডিএম, এসপি, ডিআইজি, ডিজিপি এবং পরবর্তীতে অসংখ্য বিডিও এবং ওটাকে কি বলে, ওসি এবং আইসিদের রিসেন্টলি ট্রান্সফার করলেন, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এগুলি তারা করলেন। এইগুলি দেখে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন আমরা যারা সাধারণ মানুষ, ছোটখাটো মানুষ, জনগণ, তারা একটু আশা পেলাম। তাই এমনটা হয়, এর আগে তো এটাও হতো না, এটুকুও হতো না। এবং তার সাথে সাথে মুখ্য নির্বাচন কমিশনারের বারবার করে কনফার্ম করা যে অবাধ নির্বাচন করতে, শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর, এবং বিভিন্ন রকমের স্টেপ তারা যে নিচ্ছেন সেগুলো তারা এক্স হ্যান্ডেলে, ফেসবুকে বিভিন্ন রকম প্রেস নোটের মাধ্যমে জানিয়ে এই জায়গা তৈরি করতে চাইছেন। এবং তার সাথে বিপুল পরিমাণে সেন্ট্রাল ফোর্সকে ইমপ্লিমেন্ট করে, ভুল বললাম, ইমপ্লিমেন্ট না, এনে, এবং তার ছবি ভিডিও মানে পোস্ট করে তারা এটা বোঝাতে চাইছেন, দেখাতে চাইছেন যে মানুষের ভিতরে, ভোটারদের মধ্যে তারা কনফিডেন্স বিল্ড আপ করতে সচেষ্ট। কিন্তু বাস্তব পরিস্থিতি কি তাই? এতেই কি হবে? সেই প্রশ্নটাই আজকে খুব গুরুতর হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আর মাত্র দুদিন আছে প্রথম দফার নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখের থেকে, আর মাত্র দুদিন, 48 ঘন্টার মতো বোধহয় বাকি নেই। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার হিয়ারিং উঠতে চলেছে। তার সাথে একই সাথে সুয়মুটো করা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সিজেআই এর করা যে মালদায় অবর্ণনীয় ঘটনা ঘটেছে, বিচার ব্যবস্থার ওপর যে আঘাত হয়েছে মোথাবাড়িতে, সেই ঘটনার হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। তার সাথে এই মুহূর্তে রাজ্যে যে এনআইএ এর বিভিন্ন রকমের তল্লাশি এবং তদন্ত চলছে, এই সমস্তটা মিলে ঠিক কোন পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে আমাদের জন্যে, মানুষের জন্যে, সেটারই একটুখানি সলুক সন্ধান করব এই এপিসোডে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মাননীয় নির্বাচন কমিশনার, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজেআই, আপনারা শুনুন, এ এক অন্য পরিস্থিতি। এই যে এসআইআর করলেন বা এসআইআর চলছে বলা ভালো, বাস্তব পরিস্থিতি বলছে যে আজকে এই এপিসোডে সেটা উদ্ঘাটন করছি, কোনো ফ্রন্টলাইন মিডিয়া সেটাকে সামনে আনে না, এবং সেটা অজানা কারণে হয়তো প্রশাসনের কাছে, আইবির কাছে, রয়ের কাছে, তাদের কাছে হয়তো তথ্যগুলি আছে বলে বিশ্বাস করি। এখনো তো বেঁচে আছি আমরা, হয়তো সেই সমস্ত কারণেই হয়তো বেঁচে আছি এখনো পর্যন্ত টিম টিম করে। কিন্তু কদিন থাকতে পারবে এই পশ্চিমবঙ্গের
সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন শিক্ষিত মানুষজন, যাকে বলে সভ্য সমাজ, সেটা অস্তিত্ব আর কতদিন থাকবে? কাজেই মাননীয় নির্বাচন কমিশনার, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটুকু শুনুন যে এ রাজ্যটা আর এ দেশ নেই। প্রায় এই রাজ্যে 70% অংশে বলা যায় বিদেশি মডিউল চলে। বিদেশি এজেন্টে 6 লাখ হয়ে রয়েছে গ্রাম গ্রামান্তরের অলি গলি। বিদেশি অর্থ এখানে যা যা কিছু করলে রাষ্ট্র ব্যবস্থাটাকে অস্থির করে দেওয়া যায়, তার জন্যে প্রচুর পরিমাণে অর্থের সমাগম চতুর্দিকে। আপনারা কেউ সুপ্রিম কোর্টের চেয়ারে বসে আছেন, কেউ নির্বাচন কমিশনের চেয়ারে বসে আছেন, কিন্তু গ্রামের পুকুরের ধারে কি হচ্ছে, গ্রামের বাঁশতলায় কি পোতা আছে, গ্রামের মানে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে সারা রাত ব্যাপী কি কি জিনিস যাতায়াত করে, কারা কারা যাতায়াত করে, আর কোথায় থেকে তারা আসে, আর কোথায় তারা চলে যায়, এ সন্ধান কটা টিভি ক্যামেরাতে, কটা মোবাইল ক্যামেরাতে ধরা পড়ে, আর সেগুলো সমাজ মাধ্যমে আসে। আপনারা কেউ একজন হুমকি দিল, এটা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছি এই মুহূর্তে। কেউ একজন কোথাও থেকে কোনো এক মোবাইল ক্যামেরায় ধরা পড়লো যে কোনো এক তৃণমূল নেতা মাইক ধরে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, ভোটটা কিন্তু দেওয়া যাবে না, এবার কিন্তু সব আমাদের লেখা থাকবে। এটা নতুন নাকি? আবার কেউ একজন রাত্রির অন্ধকারে সাহস করে ভিডিও করে পোস্ট করলো, যেখানে এক তৃণমূল নেতা বলছে যে ভোটের পরে ভোট যদি উল্টো পাল্টা জায়গায় পড়ে তাহলে তাদের ওপর স্টিম রোলার চলবে। এটাও কি নতুন নাকি? হ্যাঁ, আপনারা এদের বিরুদ্ধে অ্যারেস্ট করলেন, এদের অ্যারেস্ট করলেন, দুজন অ্যারেস্ট করলেন। এ তো চতুর্দিকে 6 লাখ হয়ে রয়েছে। কটা অ্যারেস্ট হচ্ছে? কটা অ্যারেস্ট করতে পারবেন আপনারা? কত বড় জেলখানার পরিকাঠামো আপনাদের আছে? এ এক ভয়ঙ্কর অবস্থা। এখানে রাষ্ট্র ব্যবস্থাটাই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। যেখানে এই এসআইআর আপনারা করলেন না বা করছেন, এই এসআইআর এর কাদের এসআইআর করছেন? যাদের নাম তালিকাতে আগে ছিল, জালিয়াতি করে বেআইনি করে হলেও ঢুকিয়েছে, আর সঠিক নাম তো ছিলই। এই দুটো মিলেমিশে খিচুড়ি হয়েছিল। আপনারা সেই চাল আর কাঁকর আলাদা করার চেষ্টা করছেন। সাধু উদ্যোগ। আমরা মানুষের ভাষার থেকে সম্পূর্ণ সর্বত সমর্থন জানিয়েছি। যেমন শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার, নাগরিক, দেশভক্ত, দেশপ্রেমিক, তারাও এটাকে সমর্থন জানিয়েছে। যতবার খুশি লাইনে দাঁড়াতে হয় তারা দাঁড়াতে রাজি আছে, নিজের গর্বিত ভোটার কার্ডটাকে হাতে নিয়ে, এই দেখো আমার। কিন্তু এর পাশে যেটা আমরা এই এপিসোডগুলোর আগের কিছু এপিসোডে বারবার করে বলেছি, ইঁদুরের গর্তে জল পড়লে তবেই বেরিয়ে পড়বে সেই ইঁদুরগুলো। এই দেখুন, এবার রাস্তাঘাটে ইঁদুর কিলবিল করছে। গর্তে জল পড়েছে এসআইআর শেষের দিকে, এবার রাস্তাঘাটে ইঁদুর কিলবিল করছে। এই ইঁদুরগুলো যেমন ওই এসআইআর ভোটার তালিকার মধ্যে জালিয়াতি করে ঢুকেছিল, তেমনি ওই তালিকাটার মধ্যেই নেই, আই রিপিট, ওই তালিকাটার মধ্যেই নেই, কোনো কাগজপত্র নেই। এরকম লক্ষ লক্ষ বিদেশি পশ্চিমবঙ্গের বর্ডারের যে গ্রাম শহর, তার মধ্যে মানে 6 লাখ হয়ে বসে আছে। এটাই হচ্ছে বিদেশি সন্ত্রাসের মডিউল। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে স্লিপার সেল, যেগুলো আপনারা কি হয়, একটা কোনো চকলেট বোম ফাটলে তখন আপনাদের নড়ে চড়ে বসেন যে ওইখানে অমুক, ওই জায়গায় তমুক, এই একটু ধরা পড়লো, সেই একটু নিয়ে গেলাম। এটা হয়।
আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জীবনের আশঙ্কা নিয়ে ঘরের মধ্যে বাস করে, বাইরেও বাস করে। কোথায় না জানি একটা চকলেট বম ফেটে যদি যায়, কোথাও একটা কালীপট্টা ফাটে যদি, কোথাও একটা ফুলঝুরি যদি চিৎচিৎ করে ওঠে। কাজেই এই যে ভোটার তালিকাতেই ছিল না, উইদাউট কাগজপত্র ওই সমস্ত গ্রামগুলিতে বসে আছে, যেখানে তারা এই মডিউল চালু করে দিয়েছে। চ্যালেঞ্জ করছি, গিয়ে দেখে আসুন, চ্যালেঞ্জ করছি, গিয়ে দেখে আসুন। মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার তো দেখছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাটা একটু ভালো করে নজর করে দেখুন, সেখানকার বর্ডারের গ্রামগুলিকে একটু দেখুন, কাকদ্বীপ থেকে হাসনাবাদ দেখুন, যেখানে খুব সহজে ওপার থেকে নদী পার হয়ে এপারে চলে আসা যায়। ছোট্ট ছোট্ট নদী এলাকা, কোথাও কোথাও বর্ডার, হাকিমপুর, হাসনাবাদ, বরুণহাট, হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট, একটু দেখুন সেই সেই জায়গাগুলো যেখানে আলো ঝকমক করছে, সেখানে না, তার পঞ্চায়েতগুলোতে ঢুকুন। পুরো রাস্তাগুলো, হাই রোডগুলো দিয়ে একটু গাড়ি চালিয়ে যান তো সন্ধ্যাবেলা, খোঁজ নিন তো ওখানকার হলিডে কোনটা, ছুটির দিন কোনটা, দোকানদারদের কাছে একটু জিজ্ঞাসা করুন তো। না, রবিবার সেখানে ছুটির দিন নয়, সেখানে ছুটির দিন শুক্রবার। এটা হয়ে গেছে, ধীরে ধীরে হয়ে গেছে। আপনারা চোখ বন্ধ করে বসেছিলেন, আর ধীরে ধীরে এই রাজ্যটাই একটা বাইরের দেশ তৈরি হয়ে গেছে। এবং আজকে যে পরিস্থিতি, এই যে এসআইআর নিয়ে চতুর্দিকে এই যে বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন, ওই একখানা খুচরো কি মোকাফফারুল, তাকে অ্যারেস্ট করেছেন, 35 জন অ্যারেস্ট করলো এনআইএ। কিচ্ছু হবে না, এভাবে সম্ভবই না। তার কারণ এই পুরো ফান্ডিংটা সন্তুষ্ট রাখার ফান্ডিং, সেই ফান্ডিংটা প্রশাসনের পা থেকে মাথা পর্যন্ত পৌঁছে যায়, এবং সেটা বিপুল অর্থ, কোটি কোটি টাকার অর্থ, সন্তুষ্ট করার অর্থ, যাতে এই মডিউলটা চালু থাকবে। এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সেই এজেন্ট বলুন, সেই দুর্বৃত্তরা ছড়িয়ে পড়বে, এবং যাতে এই প্রশাসন তাদের কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু বলবে না, বরং সহায়তা করবে। তার ভেট বলা যায়। এই ভেট একদম নিচের ওই যে থানার ওসি থেকে শুরু করে, পৌরসভার একদম অধস্তন কর্মচারী থেকে শুরু করে, বিডিও অফিসের কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে, বিডিও, এসডিও, এসপি, ডিএম, ডিআইজি, যা যা কিছু আছে, হয়ে নেতা, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, শাহজাহান, জাহাঙ্গীর, বাদশাহ, এই সমস্ত যে নাম আছে, ছোট ছোট সামন্ত প্রভু, তারা। আর শুনবেন, আরো শুনবেন, মাননীয় প্রধান বিচারপতি 48 ঘন্টা আগে আশা করছে, যেখানে যে 6 তারিখ আপনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে বিচার ব্যবস্থার ওপর আঘাত এনেছে এই দুর্বৃত্তরা, এই সুপ্রিম কোর্টকে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে আরো শুনবেন যে এই আমাদের দেশের যে সাংবিধানিক বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় গ্রামগুলোতে চলে না। চ্যালেঞ্জ করছি এই এপিসোড থেকে, চ্যালেঞ্জ করছি এই এপিসোড থেকে, চলে না। সেখানে একটা আলাদা বিচার ব্যবস্থা চলে ওই ওই গ্রামগুলোতে। এক একটা নেতা, এক একটা কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মেম্বার, তাদের বিচার ব্যবস্থাটা কি? তারা গর্বের সঙ্গে বলে, জানো আমি দিনে 30 খানা সালিশ করি, এই চলে, এই খাপ পঞ্চায়েত চলে, এবং সেটা ভারতবর্ষের আইনে চলে না কিন্তু সেই নিয়ম কানুনগুলো। আজকে দক্ষিণ 24 পরগনায় চলে যান, রাস্তায় রাস্তায় হাঁটুন, দেখুন দোকানের গায়ে লেখা রয়েছে এখানে স্বল্প কি যেন
সাশ্রয় বলে যাকে, মানে কম পয়সায়, মানে মানে স্বল্প মূল্যে তালাক করিয়ে দেওয়া হয়। আপনি ভাবুন আমরা কোথায় আছি, কোথায় রেড হয়। চিরুনি তল্লাশি করে নিরস্ত্রীকরণ যদি আপনারা করতে চান, আপনারা একদম ভাববেন না যে এই সমস্ত গ্রামগুলি তৎকালীন কাশ্মীরের থেকে একদম আলাদা, একদম আর আলাদা নেই। তফাৎ কোথায় আছে? এখানে বেশি এরা নড়াচড়া করে না। এখানে ওই যে ধরুন বসিরহাট, হাসনাবাদ, হাকিমপুর, তেতুলিয়া, মাটিয়া, হারোয়া, মাদারতলা, মালতীপুর, ওদিকে একটু পার হয়ে গেলে হিঙ্গলগঞ্জ, কাটাখালী, কালীনগর, জগেশগঞ্জ হয়ে সন্দেশখালী, মিনাখা, এসব তো আজ শুনছেন আপনারা। এই সমস্ত মানুষ দিনের পর দিন ধরে দেখছে, প্রকাশ্য দিনের রাস্তায় গরু চালান হতে দেখেছে। আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে প্রায় পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাওয়ার মতো। তাই বলছি যে এই এসআইআর এর বাইরেও এর একটা অংশ রয়েছে, যার ফলবশত আজকে শুধুমাত্র নির্বাচন কমিশনের ওই 324 আর্টিকেল 324 তার মধ্যে যতটা ক্ষমতা, এই ট্রান্সফার করিয়ে দিচ্ছেন। আর এক নেত্রী বলে রেখেছেন যাকে ট্রান্সফার করিয়ে নিয়ে আসবে সেও আমারই হয়ে কাজ করবে। এই মডিউল দিয়ে অন্তত আপনারা অবাধ নির্বাচন করতে পারবেন না বলে আমরা মনে করছি, মানুষ মনে করছে, ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। তাই দরকার পদক্ষেপ। এবং এই ভয়টা কাটানোর তো আপনারা চেষ্টা করছেন। প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই মানে এনে 5 লক্ষ 2 লক্ষ তো আনছেন, 2.5 লক্ষ, 5 লক্ষ এনেও কি কন্ট্রোল করতে পারবেন? যদি তার মানে আসল কন্ট্রোলিং ক্ষমতাটা এই রাজ্য প্রশাসনের হাতেই থাকে। কারণ অলক্ষে কিন্তু কাঠি নাড়াচ্ছে একজন, যিনি মঞ্চে বলছেন আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আদপে তা নয়, অলক্ষে কলকাঠিটা তিনিই নাড়াচ্ছেন। আর এই কনফিডেন্সটা অন্তত প্রশাসনের জায়গাতে অন্তত আপনারা দেওয়ার চেষ্টা করুন। এই ব্যবস্থা নিয়ে যখন প্রশাসন বুঝবে যে না এ আর থাকবে না, তখন প্রশাসন, পুলিশ তার আসল যে চেহারা, সাংবিধানিক চেহারা, তারাও সেটা দেখানোর সাহস খুঁজে পাবে। এবার বলবেন এই এপিসোডটাতে আপনি বললেনটা কি? এই এপিসোডটাতে এটাই বললাম। আর 48 ঘন্টা পরে সেই হিয়ারিং রয়েছে, যেখানে অলরেডি সারা ভারতবর্ষের ইতিহাসে যা ঘটেনি তাইগুলো ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই এসআইআর এর মামলাটা হওয়ার পর থেকে একের পর এক দেখে চলেছে। এটাই বলবার, এই বেরিয়ে পড়া ইঁদুরের দল সুপ্রিম কোর্ট তো ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে, অ্যাপলেট ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে। না, এরা ওখানে যাবে না। এত হুজ্জুতির আছেটা কি? তোমাদের যদি সত্যিই অধিকারের জায়গাটা নিশ্চিত হও, তো অ্যাপলেট ট্রাইব্যুনাল কাজ শুরু করে দিয়েছে। তুমি সেখানে গিয়ে হাজির হও, অ্যাপ্লাই করো। তুমি যদি ঠিক হও, নাম উঠে যাবে। তাহলে এরা কারা? এরা চিহ্নিত হচ্ছে এইভাবে। এরা ইঁদুর বেরিয়ে পড়েছে গর্তের থেকে। কিন্তু এবার আপনারা কি করবেন সেদিকে তাকিয়ে থাকবে এই রাজ্যের ভুক্তভোগী মানুষ, অত্যাচারিত মানুষ। সুধী দর্শকবৃন্দ, আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রিপশন, এই কথাগুলোকে সঙ্গে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে একটু শেয়ার করলে পৌঁছে যেতে পারে আরেকটু ওপর লেভেলে, যদি তাদের কানে চোখে পৌঁছয় এই এপিসোডগুলো। এইটুকু অনুরোধ রাখলাম। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।